জরাজীর্ণ ত্রিপলে ঢাকা ভাঙাচোরা বাড়িতে বাস করেন প্রধান। ওই গ্রাম পঞ্চায়েতেরই উপপ্রধান ফুটপাতের সামান্য ছোট্ট একজন সবজি বিক্রেতা। দুজনেই সময় অফিসেও আসেন, বসেন পরিচ্ছন্ন তোয়ালে ঢাকা চেয়ারে, সততার সঙ্গে জীবনযাপন। এখনো পর্যন্ত এই গ্রাম পঞ্চায়েত নজির করেছে বলে মনে করছেন সকলে। তবে বাম ও বিজেপির দাবি সিপিএম থেকে ধার করা উপপ্রধান, আর তৃণমূলের সবাই চোর, তাই সততা বেশি দিন থাকবে না। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত দখল করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল ও বিজেপি। জানা যায়, গ্রাম পঞ্চায়েতে ১৫টি আসনের মধ্যে বিজেপির দখলেই যায় ৭টি, তৃণমূলের দখলে যায় ৭টি, সিপিএম ১টি। তারপরে সিপিএম থেকে তৃণমূলে যোগদান করানো হয় সিপিএমের জয়ী প্রার্থী তরুণ সামন্তকে। গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন করা হয় খারুসা গ্রামের জয়ী তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিঙ্কি দলুইকে, আর উপপ্রধান করা হয় আটঘরা গ্রাম থেকে জয়ী পঞ্চায়েত সদস্য সিপিএম থেকে আসা তরুণ সামন্তকে। কিন্তু এই প্রধান ও উপপ্রধান কেন আলোচনার বিষয়? রাজ্যে যেখানে নেতাদের বড়সড় বাড়ি, একাধিক গাড়ি, উঠছে দুর্নীতির অভিযোগ, ঠিক সেই সময় এই গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান বিষয়টা একেবারেই আলাদা। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্ত পেশায় সবজি বিক্রেতা। প্রতিদিন নিয়ম করে সকালে বাজারে আসেন, সবজি বিক্রি করেন। পুরনো ময়লা গেঞ্জি পোশাক পরে বাজারে উৎপাতে বসেই ছোট্ট সবজি দোকান চালান তিনি। তারপর সময় মতো গ্রাম পঞ্চায়েতেও যান। অপরদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কের ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস। তার স্বামী একজন দৈনিক শ্রমিক রাজমিস্ত্রি মাত্র। বাস করার বাড়ি নেই বললেই চলে। ছোট একটি একচেলতে পুরনো ভাঙা মাটির বাড়ি, ত্রিপল দিয়ে থাকেন তারা। প্রধানের চেয়ারে বসার আগে শ্রমিকের কাজ করতেন তিনি। বাড়ির কথা জিজ্ঞাসা করতে ফুপিয়ে কেঁদে ফেললেন প্রধানের আসনে বসেই। তার দাবি, কেউ যদি গিয়ে দেখে তাকে একটা অল্প একটু আবাস যোজনা বাড়ি, তাই খুবই উপকৃত হবেন। পিঙ্কি দলু তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তেমন তো আমার বয়সও নেই যে এই জায়গায় আমি এসে দাঁড়াবো, আমার দেশের লোক আমাকে এত সাপোর্ট করবে, এই জায়গায় আমাকে বসিয়েছে। আমার এখন দেশের হয়ে আমাকে কাজ করতে হবে। আমার ১৯টা যে গ্রাম আছে, আমার গ্রাম দিকে সবাইকে দেখতে হবে। আমার স্বামী কাজ করে, সে রাজমিস্ত্রি। আপনি প্রধান, আপনার স্বামীর বাড়ি আপনার তিরপল টাঙানো আছে। আগিটা এমনভাবে জিনিসটা বাড়িটা তৈরি করা আছে, ভাববেন যে কাঁথের নয়, কিন্তু ঝিটে বাড়া। পেছনটা একদম ঝিটচাল ধুয়ে একদম ছেড়ে পড়ে গেছে। বৃষ্টি হলে তিরপলগুলি টাঙানো আছে, নিচের দিকে সোপ করে করে বন্যার মতন জল আছে। এখন পেছনের দিকে তিরপল টাঙানো থাকে ৩টে ৪টে। মাঠে হচ্ছে তোমার আলুর সিজনে আমি ধানের কাজটা কমই পারি, ধানটা কাটতে পারি, এঁটাতে পারি না। হ্যাঁ, গরিব মানুষ তো খেতে হবে না। না, সেটা ভুল বলছেন। আমার যেই ক্ষেত্রে যেটা আমি জানি আর যেরকম আমি আছি সেই রকম আমি বললাম আপনাদেরকে। আমার মাঠে কাজ করি, এখনো করি। অফিসও সামলাতে হয়, আমাকে কাজও করতে হয়, অফিসও সামলাতে হয়। হ্যাঁ, উপপ্রধানের তো খুব কষ্ট। ওনারও বাড়ি মাটি, তারও ওই একই সমস্যা। হ্যাঁ, সবজি বিক্রি করে। তার ওইটি সবজিটাই ওর পেশা, ওইটি হচ্ছে ওই রোজগার না করলেও সে খেতে পারে না। যেটা নিই না, যেটা নেব না, সেটা আমি কখনোই বলবো না। যতদিন আমি আছি বেঁচে ততদিনই থাকবো। আমি এইটাই চাইবো যে আমার একটু বাড়িটা যেমন দেখে এসে একটু যদি বাড়িটা যদি দেয় একটু ভালো হয়। উপপ্রধান তরুণ সামন্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সহযোগিতা আমাদের অভাবের ঘর, যেটা বলে অভাব অনটনের মধ্যে আমি মানুষ হয়েছি। সেরকম পরিস্থিতিতে আমার নেই। আগে মানে খুব বেকার, আমি পড়াশোনা করেছি বিয়ে পর্যন্ত, বিয়ে করে কোনো চাকরি বাড়ি পাইনি। আমি চাকরি না পাওয়ার ফলে আগে অনেক মুনিশ খেটেছি, এখন এবারে আর সেটাও পাচ্ছি না পাওয়ার ফলে এখন হাটে বসি বাজারে। আর বছর 10 হচ্ছে বাজারেই বসি আমি এখন, পড়াশোনা ছাড়ার পর থেকে বাজারে কাজ করি। আপনি তো বামেদের হয়ে টিকিটে জিতেছিলেন, তারপরে তৃণমূলে যোগদান করেন। হ্যাঁ, বামেদের হয়ে জিতেছিলাম, আমার তৃণমূলের হয়ে কাজ করেছি। উপপ্রধানের দায়িত্ব পেয়েছে। পেয়েছি। কিন্তু এই যে উপপ্রধান একজন মানে বাজারে বসছেন, মানে লজ্জা লাগছে না বা অন্য কিছু? যে উপপ্রধানদের তো গাড়িতে সাধারণত আসে, টাকাটা বড় বাড়ি, এই ধরনের কে কি করেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি সেদিকে নয়। আমি সৎভাবে কাজ করতে চাই। আমি মনে করি যে আমার যেটা
কর্ম, আমি সেটাকে আমার জীবিকা হিসেবে মেনে নিই এবং মানুষের কাজ করতে এসেছি। জীবিকার যতটুকু সময় পাই আমি আমার জীবিকার মধ্যে লাগাই, যতটুকু পাই গ্রাম মানুষের জনসেবায় সেটা নিয়োগ করি। স্থানীয় বাসিন্দা রাজু দোলই তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পিঙ্কি দোলাই প্রধান, হ্যাঁ, কেমন তো পারিবারিক মানে অবস্থা কি কেমন, এই ব্যবস্থা খুবই মানে একদম নিকৃষ্ট মানের। কীভাবে চলে সংসার ওদের? ওই কাজকর্মের মধ্যে চলে আর কি। আর ভাইপো মানে ওই পিঙ্কি স্বামী ওরা মিস্ত্রির কাজ করে, হ্যাঁ, ওইভাবেই দিন কাটে সংসার। ও কি আগে কোনো রাজনীতি করতো ওই পরিবারের কেউ? হ্যাঁ, শ্বশুর মশাই করতেন। ওর স্বামী তাহলে কী করে এখন? ওর স্বামী রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রি কাজ করে। ওই সকাল 5:30টার দিকে বেরিয়ে যায় আর প্রায় 6:30 7টা সন্ধ্যা এরকম বাড়ি ফিরতে এরকম হয়ে যায়। এভাবেই সংসার চলে। হ্যাঁ, বাইরে বাইরে কাজ করে। সিপিএম নেতা সুস্মিত পাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রথমত হচ্ছে প্রধান বা উপপ্রধান যেই হোক তার কাছে যে কোনো জীবিকাই ছোট তো নয়। সবজি বিক্রি করা তো খারাপ কিছু জীবিকা না। আর যে উপপ্রধান এখন ওখানে আছেন সিপিআইএম থেকে ধার করা ছেলে, আর সিপিআইএমে ধার করা ছেলেকে জোর করে চাপ তাপ দিয়ে তুলে নিয়ে গিয়ে উপপ্রধান বানিয়েছে। যতদিন তার গা থেকে সিপিআইএমের গন্ধ না কাটছে ততদিন সে এই পথে থাকবে। তারপর থেকে সে তার গায়ে সিপিআইএমের গন্ধ কেটে গেলে সে ওদের দিকে যখন মিশবে তারপরে কিছুদিন পরে ওই শাহজাহানদের মতনই হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন বলছে, পরে দেখা যাক না। আজ থেকে 10 বছর আগে ক্ষমতায় আসার সময় তৃণমূল কংগ্রেসের সব নেতারা এরকম বলেছিল। এখন তো প্রতিদিন দেখছি কি হচ্ছে। সন্দেশখালি তো জ্বলন্ত দৃষ্টান্ত আছে চোখের সামনে আমাদের। সৎ বলে ধার করার কোনো ব্যাপার নেই, বাধ্যতামূলকভাবে ফরসিবলি তাকে তুলে নিয়ে যে করেছে নিজেদের কুর্সি বাঁচাতে। প্রসূন ঘোষ কি বলছেন তৃণমূল নেতা শোনাবো আপনাদের। এবারের যে পঞ্চায়েত আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, সেই লক্ষ্যে আমরা যে সমস্ত প্রার্থী এবারের চন্দ্রকোনা 2 ব্লকে আমরা পেয়েছি এবং যারা প্রধান উপপ্রধান তারা মাটির সঙ্গে মিশে মানুষের সঙ্গে মিশে কাজ করে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় পাড়িয়া কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, প্রধানের আর্থিক অবস্থা খারাপ এটা বলছি, উপপ্রধানও যে বিশাল আর্থিক সম্পন্ন বাড়ির ছেলে তা নয়। দুজনের আর্থিক অবস্থাই খারাপ, এটা অস্বীকার করার জায়গা নেই। বিজেপি মিথ্যা কথা বলে না, কিন্তু উপপ্রধান তো ধার করা মাল। তিনি তো বিজেপিকে বোর্ড গঠন করতে দেবে না বলে তৃণমূল ওকে এমএলএ অফিসে নিয়ে গিয়ে রাখে, তারপরে বিভিন্ন মানসিক পারিবারিক চাপ দিয়ে একটা আর্থিক একটা ওদের সঙ্গে ডিল হয়, তারপরে ওই বোর্ডে ওই সিপিএমের ক্যান্ডিডেটটি সমর্থন দেয়। তো তাহলে আমি সৎ বলবো কীভাবে ওনাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।